সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা এর একটি টপিক কৌণিক বেগ সম্পর্কে আলোচনা করব। তো কৌণিক বেগটি কি সেটা আমরা প্রথমে জেনে নিই। কৌণিক বেগ হলো কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কৌণিক সরণ ঘটে তাকে আমরা কৌণিক বেগ বলি। তো কৌণিক বেগের একক কি কি হতে পারে? কৌণিক বেগের একক হতে পারে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড, কখনো এটা আমরা ডিগ্রিতে যদি লিখি তাহলে ডিগ্রি পার সেকেন্ড হতে পারে। তাহলে আমরা লিখতে পারি ডিগ্রি পার সেকেন্ড হতে পারে। আর কি কি হতে পারে? রেডিয়ান পার মিনিট হতে পারে, রেডিয়ান পার আওয়ার হতে পারে। তেমন করে ডিগ্রি পার মিনিট হতে পারে, ডিগ্রি পার আওয়ারও হতে পারে, তবে আমরা রেডিয়ানটাই বেশি ব্যবহার করি। তারপরে হতে পারে আরপিএম, যেটা সম্পর্কে আমরা একটু পরের দিকে কথা বলবো। আরপিএমও কৌণিক বেগের একক হতে পারে। সেটাকে আবার রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করব, রূপান্তর করব, সেটা আমরা পরে দেখতেছি। তাহলে আমরা কৌণিক বেগের সংজ্ঞা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল। কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, অর্থাৎ একক সময়ে যে কৌণিক সরণ ঘটে, কৌণিক যে পরিবর্তন ঘটে সেটাকে বলি আমরা কৌণিক সরণের হার, তাকে বলি আমরা কৌণিক বেগ। তো সেই অর্থে কৌণিক বেগকে যদি আমরা একটা সমীকরণ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। তার মানে কৌণিক সরণের হার। সেজন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিসরে অনেক সময় আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটে যদি করি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিসরে ডিটি সময়ে যদি ডি থিটা কোণ কৌণিক সরণ হয় তাহলে সেই ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটিও আমরা লিখে থাকি। আবার আমরা জানি একটি পূর্ণ ঘূর্ণন, একটি পূর্ণ আবর্তন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলে থাকি। তাহলে আমরা এই সমীকরণে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হলে আমরা জানি যে এই পরিমাণ কোণের ঘূর্ণন হয়, একটি পূর্ণ আবর্তনের টোয়াইস পাই পরিমাণ কোণ ঘূর্ণন হয়। অতএব থিটার পরিবর্তে আমি টোয়াইস পাই লিখলাম। আর একটি পূর্ণ ঘূর্ণনের টাইমটাকে আমরা বিশেষভাবে ক্যাপিটাল টি দিয়ে লিখে থাকি, যার কারণে আমি এখানে লিখলাম ক্যাপিটাল টি। তাহলে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য যদি আমি ওমেগা হিসেব করি তাহলে টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি লিখবো, পর্যায়কাল দিয়ে ভাগ করব। আমরা এটা জানি যে 1 বাই টি ইকুয়াল টু এফ। এফ মানে হলো কম্পাঙ্ক। 1 বাই টি ইকুয়াল টু এফ, তার মানে 1 বাই টি ইকুয়াল টু এফ লিখলে আমরা টোয়াইস পাই এফ ও লিখতে পারি। এখন এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা আমরা কখনো কখনো অন্য চিহ্ন ব্যবহার করব। এখানে আমরা এফ ব্যবহার করছি, কখনো আমরা এন ব্যবহার করব, কখনো আমরা নিউ চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ কম্পাঙ্ক ব্যবহারের তিনটা চিহ্ন রয়েছে, এফ, এন এবং নিউ। এই তিনটা চিহ্নই প্রচলিত আছে আমাদের ক্ষেত্র বিশেষে, আমরা এগুলো ব্যবহার করব। তাহলে কম্পাঙ্কের মাধ্যমে যদি কৌণিক বেগকে আমরা লিখি তাহলে টোয়াইস পাই এফ লিখব। এখন এরপরে যদি আমাদের কোনো একটি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তু টি সময়ে এন বার ঘুরে, এন সংখ্যক বার আবর্তন করে, তাহলে একবার আবর্তনের জন্য টোয়াইস পাই কোণ সে সৃষ্টি করে। এন সংখ্যক বার আবর্তনের জন্য সে টোয়াইস পাই ইন্টু এন, ধরো সে 10 বার ঘুরলো, তাহলে 10 বার ঘুরলে টোয়াইস পাই ইন্টু 10 ডিভাইডেড বাই 10 বার ঘুরতে যে পরিমাণ সময় নিয়েছে তা দিয়ে ভাগ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কৌণিক বেগ হিসাব করব টোয়াইস পাই এন ডিভাইডেড বাই টি। এন হইল টি সময়ে ঘূর্ণন সংখ্যা। তাহলে আমরা অনায়াসে এই সমীকরণও ব্যবহার করব যদি একাধিকবার ঘুরে থাকে সেই ক্ষেত্রে।
আবার আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু বি ডিভাইডেড বাই আর, বা বি ইকুয়াল টু ওমেগা আর, এটা আমরা জানি। তো এটা জানার জন্য আমরা কিভাবে এটা পেলাম সেটা আমরা একটু দেখে নিই। তোমরা জানো যে একবার ঘূর্ণনের সময় হইল আবর্তনকাল টি। একবার ঘূর্ণনের সময়কে আমরা আবর্তনকাল বলি, সেটাকে বলি আমরা ক্যাপিটাল টি। তাহলে একবার যদি ঘুরে একটা বস্তু এই বৃত্তাকার পথে যদি একবার ঘূর্ণন ঘটে, তাহলে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে? সে মোট দূরত্ব অতিক্রম করছে টোয়াইস পাই আর। এই টোয়াইস পাই আর দূরত্ব অতিক্রম করতে তার টাইম লেগেছে একটি আবর্তনকালের টাইমের সমান, তার মানে ক্যাপিটাল টি। তাহলে আমি জানি যে মোট দূরত্ব ডিভাইডেড বাই সময় ইকুয়াল টু হইল দ্রুতি, বা আমরা এই ক্ষেত্রে ইউনি ডিরেকশন হলে বেগ, একই ডিরেকশন হলে বেগ বলি যেটাকে। তাহলে আমি যদি দ্রুতি হিসাব করি, তাহলে দ্রুতি ভি ইকুয়াল টু একবার আবর্তনের দূরত্ব ডিভাইডেড বাই একবার আবর্তনের সময়, তাহলে টোয়াইস বাই আর ডিভাইডেড বাই টি লিখতে পারি। তো আমরা দেখতেছি যে ওমেগা ইকুয়াল টু টোয়াইস বাই টি। দেখো এখানে ওমেগা টোয়াইস বাই টি আছে, এখানে টোয়াইস বাই টি আছে, তাহলে টোয়াইস বাই টি এর পরিবর্তে আমি লিখতে পারি ওমেগা। তাহলে ওমেগা লিখে দিলাম। তাহলে ওমেগা লিখলে আমার বি ইকুয়াল টু ওমেগা আর পেলাম। তাই বি ইকুয়াল টু যদি ওমেগা আর হয়, তাহলে ওমেগা ইকুয়াল টু বি বাই আর হয়। তার মানে আমাদের বি ইকুয়াল টু ওমেগা আর এটি এইভাবে পাওয়া যাবে, বা ওমেগা ইকুয়াল টু বি বাই আর এখান থেকে আমরা লিখতে পারি। বি ইকুয়াল টু ওমেগা আর এই সূত্রটির ভেক্টর রূপ হলো বি ইকুয়াল টু ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর। এটাকে কখনো এর উল্টাভাবে লেখা যাবে না, কারণ হলো আমরা যখন বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘুরতে দেখি, সেটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে আমরা তো তীর চিহ্ন দেখাইছি এইভাবে, আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তাহলে তো আমরা এই অন্য তখন তীর চিহ্ন এইভাবে দিতাম। তাহলে আমরা দেখাচ্ছি ঘড়ির কাঁটার দিকে। সেই ক্ষেত্রে মনে রাখবে যে বস্তুর ঘূর্ণন যেদিকে সেদিকে কেন্দ্রে ওই রকম একটা স্ক্রু রেখে ওই দিকে ঘুরাইলে যে দিকে অগ্রসর হবে স্ক্রুটি, সেই দিক হলো ওমেগার দিক। আমি আবার বলছি, কেন্দ্রে একটি ডানহাতি স্ক্রু রেখে বস্তুটি যেদিকে ঘূর্ণনশীল সেই ঘূর্ণনের দিকে আমি যদি ঘুরাই, তবে ওই স্ক্রুটি যেদিকে, যেমন এখানে যদি আমি এইভাবে ঘুরাই, তাহলে স্ক্রুটি ইয়ের ভিতরে আমাদের হোয়াইট বোর্ডের তলের ভিতরের দিকে অগ্রসর হয়, তাহলে ওই দিকে হলো আমার ওমেগার দিক। আর বি তো আমরা জানি বৃত্তাকার পথের স্পর্শক বরাবর হবে। আর যেটা ব্যাসার্ধ ভেক্টর, এটা তোমরা একটু মনে রাখবা, ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে বস্তুর দিকে অর্থাৎ পরিধির দিকে যে ভেক্টর বিবেচনা করা হয় তাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের দিক সর্বদা কেন্দ্র থেকে পরিধির দিকে হবে, অর্থাৎ বস্তুর দিকে হবে। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের দিক আমাদের কেন্দ্র থেকে বস্তুর দিকে অর্থাৎ পরিধির দিকে। আর আমাদের বেগ ভেক্টরের দিক হলো যে বিন্দুতে আমরা বেগটা হিসেব করতে চাচ্ছি, জানতে চাচ্ছি, সেই বিন্দুতে বৃত্তপথের স্পর্শক বরাবর বস্তু যে দিকে ঘূর্ণনশীল ছিল সেই দিকে স্পর্শক বরাবর আমরা দিলে সেটা হলো বেগ ভেক্টর। তাহলে বেগ ভেক্টরের দিক এই দিক, ওমেগা ভেক্টরের দিক আমাদের বর্তমান চিত্রের জন্য ভিতরের দিক। তাহলে আমি যদি ওমেগা ক্রস আর করি, ওমেগা ভেক্টরকে নিচের দিকে ভিতরের দিকে চিন্তা করে আর ভেক্টরের সঙ্গে ক্রস গুণন করি, তাহলে সেটা আমার বেগের সমান্তরাল দিকে আসে, অর্থাৎ বেগের দিকে আসে। তাহলে আমরা অবশ্যই ওমেগা ক্রস আর লিখবো, কখনোই আর ক্রস ওমেগা লিখবো না। তার মানে ভেক্টর রূপ ভি ইকুয়াল টু ওমেগা আর, এই সূত্রটির ভেক্টর রূপ হলো ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আসো ঘড়ির কাঁটার কৌণিক বেগ। ঘড়ির কাঁটার কৌণিক বেগ। তো ঘড়ির কাঁটার কৌণিক বেগ আমরা কেন বলছি? ঘড়িতে আমরা তিন প্রকারের কাঁটা দেখি, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। তো সেকেন্ডের কাঁটার যদি আমরা কৌণিক বেগ হিসাব করি, তাহলে কৌণিক বেগের সূত্র তো টোয়াইস পাই বাই টি। তাহলে টোয়াইস পাই বাই টি, সেকেন্ডের কাঁটা আমরা জানি 60 সেকেন্ডে একবার আবর্তন করে।
তাহলে আমরা 60 দিয়ে ভাগ করলে টোয়াইস পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড লিখতে পারি। আর মিনিটের কাটার কৌণিক বেগ টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি, মিনিটের কাটা আমরা জানি একবার আবর্তন করলে সে 1 ঘন্টা সময় নেয়। তাহলে 1 ঘন্টা সময় মানে হলো 1 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করলে 3600 সেকেন্ড হয়। তাই আমরা টোয়াইস পাই বাই 3600 সেকেন্ড দিয়ে ভাগ করি রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ এই এককটাও আমাদের কি হবে রেডিয়ান, আমরা এখানে লিখব রেডিয়ান পার সেকেন্ড, কারণ আমরা 3600 এটা সেকেন্ডে লিখেছি। অনুরূপভাবে ঘন্টার কাটার ক্ষেত্রে আমরা লিখতে পারি টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি। ঘন্টার কাটা আমরা অনেকে ভুল করে থাকি, এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ঘন্টার কাটা কিন্তু আমাদের যে ঘড়িগুলো ট্রেডিশনাল ঘড়িগুলো ঘন্টার কাটাগুলো একবার আবর্তনে কিন্তু 12 ঘন্টা লাগে, 12 আওয়ার। তাহলে 12 আওয়ার দিয়ে যদি আমরা করি 12 দিয়ে ভাগ করলে হবে রেডিয়ান পার আওয়ার, কিন্তু 12 কে যদি আমি ঘন্টায় নিয়ে যাই সেকেন্ডে নিয়ে যাই, সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তার মানে 12 ইনটু 3600 এটা দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এইভাবে করে আমরা ঘড়ির কাটার বিভিন্ন কাটাগুলো, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটার কৌণিক বেগগুলো আমরা বের করতে পারি, এবং এগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয় এবং আমাদের পরীক্ষায় আসে। অতএব আমরা এগুলো প্র্যাকটিস করব। এবার আমরা যাব আরপিএম। এই শব্দটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় রেভুলেশনস পার মিনিট, অর্থাৎ কতটি আবর্তন বা ঘূর্ণন ঘটতেছে পার সেকেন্ডে পার মিনিটে, এটাকে বলা হয় রেভুলেশন পার মিনিট। 1 মিনিটে কতটি রেভুলেশন হচ্ছে সেটাকেই আমরা বলতেছি আরপিএম। যেমন যদি 1 আরপিএম বলি, তাহলে আমরা 1 আরপিএম দ্বারা কি বুঝবো? 1 আরপিএম বুঝবো হলো 1 মিনিটে একবার আবর্তন করা। 1 মিনিটে একবার আবর্তন করাকে 1 রেভুলেশন পার মিনিট বলা হবে। তাহলে 1 মিনিটে যদি একবার আবর্তন করে, তাহলে 1 মিনিটের আবর্তনকে কোণ সৃষ্টি হয় 2 পাই, তাহলে 2 পাই। তাহলে 1 মিনিট, যেহেতু এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, রূপান্তর করি, তাহলে 1 মিনিটকে লিখতে পারি 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে ভাগ করলে আমি এটাকে রেডিয়ান পার সেকেন্ড লিখতে পারি। যদি আমি রেডিয়ান পার মিনিট লিখতাম তাহলে 2 রেডিয়ান পার মিনিট লিখতাম। যেহেতু আমি সেকেন্ডে লিখছি তাই 2 পাই ডিভাইডেড বাই 60 দিয়ে ভাগ করে আমি রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে গেছি। ঠিক আছে? তাহলে অনুরূপভাবে যদি আমরা 250 আরপিএম কে আমরা প্রকাশ করতে চাই রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মোট কত হলো আরপিএম কে আমরা রেডিয়ান পার সেকেন্ড অথবা রেডিয়ান পার মিনিটে নেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমরা খুব বেশি জায়গায় হলো রেডিয়ান পার সেকেন্ডে রূপান্তর করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে 250 আরপিএম কে আমরা 2 পাই, একবারের জন্য 2 পাই, 250 জন্য 2 পাই ইন্টু 250, এটা হলো আমাদের সৃষ্ট কোণ। এটা যদি সময় নিয়েছে কত? 1 মিনিট। 1 মিনিটকে আমরা 60 সেকেন্ড দিয়ে ভাগ করলে তাহলে আমি পেয়ে গেলাম রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ যদি তোমাকে অঙ্কে দেয় যে 250 আরপিএম এ কোনো চাকা ঘুরছে বা কোনো গাড়ির চাকা ঘুরছে বা কোনো এরকম ঘূর্ণনশীল বস্তু ঘুরতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে রেডিয়ান পার সেকেন্ডে রূপান্তর করার বুদ্ধি হলো 2 ইন্টু 250 ডিভাইড বাই 60 দিয়ে ভাগ করলাম এটাকে সেকেন্ডে রূপান্তর করার জন্য। তাহলে এইভাবে করে আমরা আরপিএম এককে যদি কৌণিক বেগ দেয়া থাকে সেটাকেও আমরা আমাদের রেডিয়ান পার সেকেন্ডে রূপান্তর করতে পারবো, রেডিয়ান পার মিনিটে রূপান্তর করতে পারবো। মানে আমি আমার যেটা দরকার, যেটা প্রয়োজন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সেই রূপে আমাদের রূপান্তর করে আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করব। আরেকটি বিষয় এখানে তোমাদের বলি যে আমরা পর্যাবৃত্ত গতি, এটি আমাদের ফার্স্ট ইয়ারে হাফ ইয়ার পরীক্ষার সিলেবাসে ছিল। তো সেখানে আমরা এইটা দেখেছি ওমেগা ইকুয়াল টু
√k/m। তো এটা সেখানে আমরা জানি যে কে হইল স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, এম হইল যে বস্তুটি স্পন্দিত হয় বা স্পন্দিত হচ্ছে তার, বা পর্যায়কালে যে বস্তুটি স্পন্দিত হচ্ছে, সরল সন্ধিতে স্পন্দিত হয় তার ভর হইল এম। তো এটা অবশ্য সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে ওমেগা √k/m। এইটা আমাদের মনে রাখতে হবে। তার মানে দেখছো আমরা ওমেগার জন্য মানে কৌণিক বেগ বা ওমেগাকে অবশ্য সেখানে কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তো কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের জন্য আমরা অনেকগুলো সমীকরণ আমাদের মনে রাখতে হচ্ছে। এগুলো যদি আমরা এক নজরে মনে রাখতে পারি তাহলে আমাদের যেই জায়গায় যেইভাবে ব্যবহার হওয়া দরকার, যেভাবে আমাদের দরকার সেটা যেন আমরা খুঁজে পাই। তো আজকে আমি এই টপিকটা তোমাদেরকে বিশেষভাবে মনে রাখার জন্য বলছি, কারণ এটা দিয়ে আমাদের বিভিন্ন প্রবলেমে কাজে লাগবে, সমস্যা সমাধানে। তো তোমরা প্র্যাকটিস করো, ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।